আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের জন্য আজকে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটাতে আমি দেখাবো যে বর্তমানে যে আমাদের প্রধানমন্ত্রী যে শিক্ষার্থীদের যে উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে আমরা সঠিকভাবে আমাদের বাচ্চাদের বা আমরা সঠিকভাবে এন্ট্রি না করার কারণে, সঠিকভাবে তথ্য না দেওয়ার কারণে আমরা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়ে যাই। তো কিভাবে আপনারা আপনাদের বাচ্চাদের বা বাচ্চারা যারা তোমরা এখানে দেখতেছো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কীভাবে এটা পূরণ করবে সঠিকভাবে, সেই প্রসেসটা নিয়মটা এই ফর্মটা কীভাবে দেখবে পূরণ করবে সেটাই দেখাবো। তো চলো আমরা শুরু করছি। তো উপবৃত্তি বিষয়টা আমি আগে বলে রাখি যে এটা শুরু হবে আগামী 2 তারিখ অর্থাৎ 5 মাস, মে মাসের 2 তারিখ থেকে শুরু করে মে অর্থাৎ 2/5/2024 থেকে শুরু করে 12/5/2024 পর্যন্ত কিন্তু এই কার্যক্রমটা চালু থাকবে। অর্থাৎ আগামী মাসের মে মাসের 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, মে মাসের 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই সকল প্রতিষ্ঠানের স্ব প্রতিষ্ঠানে এই এন্ট্রি কার্যক্রম শুরু হবে, অর্থাৎ অনলাইনে এন্ট্রি দিবে। এই আগ পর্যন্ত 2 তারিখ আগ পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যেক প্রতিষ্ঠান এই ফর্ম জমা নিবে। তো সঠিকভাবে ফর্মটা যদি আপনি অনলাইনে সাবমিট হয় বা আপনার সকল তথ্যগুলো যদি দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার বাচ্চা বা আপনি এই উপবৃত্তিটা পাইবেন। কিন্তু একটু সামান্য ভুলের কারণেই এই উপবৃত্তির টাকাটা মিস হয়ে যায়। তো চলেন আমরা শুরু করছি কীভাবে আমরা এই উপবৃত্তির যে ফর্মটা আছে পূরণ করব। তো দেখেন, আমরা প্রথমে এখানে নিয়ে আসলাম যে উপবৃত্তির যে ফর্মটা আছে, এখানে দেখেন। তো আমরা প্রতি বছরই করে থাকি, ফর্মটা কীভাবে পূরণ করা হয়, কী কারণে এই উপবৃত্তির ফর্মটা বাতিল হয়, কী কারণে এই শিক্ষার্থী এই উপবৃত্তি টাকা থেকে বঞ্চিত হয়, সেটা আমি ধরে ধরে দেখাবো। তো প্রথমে দেখেন, এখানে আছে শিক্ষার্থীর আবেদন ফর্ম। তো এখানে দেখেন শিক্ষার্থীর যে শিক্ষাবর্ষ আছে, শিক্ষার্থীর যে শিক্ষাবর্ষ 2024 সেটা এখানে থাকবে, এটা কিছু করার দরকার নাই। তারপরে সেম ফর্মটাই ধরেন এটা আপনার কাছে দেওয়া হবে। এখন এখানে অলরেডি পূরণ করা আছে 2024, এটা আপনার পূরণ করার দরকার নেই। শিক্ষার্থীর আবেদন ফর্ম, এটা 23-24 কর্ম অর্থবর্ষ আছে দেওয়া আছে। এখানে ছবি চাইছে, ছবি, এখানে ছবিটা যদি আপনি না দিলেও সমস্যা নাই, ছবি আপনার ইচ্ছা, আপনি চাইলে আপনার ফর্মের মধ্যে ছবিটা দিতে পারেন, কিন্তু অনলাইনে কোনো ছবি এন্ট্রি করতে হয় না, এটা না দিলেও চলে। তারপরে দেখেন এখানে শিক্ষার্থীর নাম, এখানে নামটা লিখবেন বাংলায়, শিক্ষার্থীর নাম এখানে লিখবেন ইংরেজিতে। তারপরে পিতার এনআইডিটা লিখবেন, এখানে দেখেন 10 অথবা 17 ডিজিটের নাম্বারটা আপনাকে দিতে হবে। তো পিতার এনআইডি অনেকের যে নতুন আপডেট হয়েছে ডিজিটাল যে এনআইডিটা, সেটা 10 ডিজিটের হয়। আবার অনেকের পুরানো এনআইডি আছে, সেটা হচ্ছে 17 ডিজিট। 17 ডিজিট না হয়ে অনেকে দেখা যায় 13 ডিজিট। 13 ডিজিটকে কীভাবে 17 বানাবেন, সেটা হচ্ছে আপনার যদি আপনার যে জন্ম তারিখটা 1999, 97 যত হয়, ওই জন্মসালটা 4টা ডিজিটের জন্মসালটা আপনি এই 13 ডিজিটের আগে বসাই দিবেন। তাইলে বসাই দিলে টোটাল 17টা ডিজিট হয়ে যায়। তো এইভাবে আপনারা টোটাল পিতার এনআইডিতে 17 ডিজিটের নাম্বারটা বসাই দিবেন, পিতার জন্ম তারিখটা এখানে বসাই দিবেন। তারপরে দেখেন পিতার নামটা এখানে বাংলা লেখা আছে, এখানে যেভাবে বলছে ঠিক সেম নির্দেশনা অনুযায়ী আপনি বসাই দিবেন, পিতার নাম ইংরেজিতেও বসাই দিবেন। তারপরে দেখেন এখানে আছে যে মাতার এনআইডি, ঠিক একইভাবে পিতারটা যেভাবে পূরণ করছেন 17 ডিজিট অথবা 10 ডিজিট থাকলে তো কোনো সমস্যা নাই, 17 ডিজিট থাকলে 17 ডিজিট যদি না থাকে বানাই দিবেন, ওই যে যেভাবে বললাম, সামনে জন্ম তারিখটা সামনে বসাই দিবেন, আর যেটা পিতার এনআইডি কার্ড যে আপনার আইডি কার্ডে যেটা আছে সেটা বসাই দিলে টোটাল 17 ডিজিট হয়ে যাবে। তারপরে এখানে মাতার জন্ম তারিখটা দিয়ে দিবেন, তারপরে মাতার নাম বাংলা ইংরেজিতে এটা দিবেন। তারপরে শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর 17 ডিজিটের, এটা আপনার অবশ্যই দিতে হবে। শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধন যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা এখানে 17 ডিজিটের নাম্বারটা অবশ্যই দিতে হবে। শিক্ষার্থীর জন্ম তারিখটাও এখানে বসাই দিবেন। তারপরে দেখেন এখানে শিক্ষার্থীর জেলার, শিক্ষার্থীর জেন্ডার পুরুষ না মহিলা, এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হচ্ছে মহিলা, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে এখানে এটা যদি তৃতীয় লিঙ্গ হয়ে থাকে এটার সংযুক্ত কাগজ দিতে হবে। তারপর দেখেন এখানে স্থায়ী ঠিকানা দিবেন, বিভাগ দিবেন, জেলার নাম দিবেন, উপজেলার নাম দিবেন, পৌরসভার নাম দিবেন, ইউনিয়ন দিবেন, ওয়ার্ড নং দিবেন, পোস্ট কোড দিবেন, অবশ্যই এগুলা ফিল আপ করে দিবেন, স্থায়ী ঠিকানা। তারপরে দেখেন এখানে দ্বিতীয় পৃষ্ঠায় আছে শিক্ষা সংক্রান্ত তথ্য।
পূর্ববর্তী শিক্ষাগত তথ্য। পূর্ববর্তী মানে কি, আপনার বাচ্চা এখন বা যেই এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, এর আগে ক্লাস 5-এ ছিল, সেই 5-এর টোটাল তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। যে পূর্ববর্তী শিক্ষাগত তথ্যগুলো আছে, বিভাগ দিবেন, জেলার নাম দিবেন, উপজেলা, পৌরসভা, বোর্ড দিবেন, প্রতিষ্ঠানের নাম দিবেন। তারপরে পূর্ববর্তী শ্রেণী, দেখেন এই যে পঞ্চম অথবা অষ্টম দেওয়া আছে, দেখেন যে পঞ্চম, যেহেতু ষষ্ঠ শ্রেণী যদি আপনি পূরণ করে থাকেন তাহলে অবশ্যই এখানে পঞ্চম শ্রেণী থাকবে। পূর্ববর্তী পরীক্ষার নাম, যে পিএইচসি, তারপর রেজিস্ট্রেশন নং দিবেন, ফলাফল, জিপিএ, উত্তীর্ণ হওয়ার বছর, এখানে 23 বছর দেওয়া আছে। দেখেন 23 বছর, যেহেতু আপনি এখন আপনার বাচ্চা ষষ্ঠ শ্রেণীতে পড়তেছে, এখন যে উত্তীর্ণ হয়েছে কত 2023-এ উত্তীর্ণ হয়েছে, এখন বর্তমানে 6-এ পড়তেছে। তো বিষয়টা হচ্ছে এরকম, প্রতিষ্ঠানের নাম দিবেন, অর্থাৎ প্রাইমারি, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে প্রাইমারিতে যেই স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলের এখানে নামটা দিয়ে দিবেন। তারপরে দেখেন এখানে আছে বর্তমান শিক্ষাগত তথ্য, অর্থাৎ বর্তমানে আপনি এই রানিং বর্তমানে 2024 সালে যে স্কুলে পড়াশোনা করতেছে সেই তথ্যগুলো এখানে চাওয়া হয়েছে। যে বিভাগ দিবেন, কোন বিভাগে পড়ে, ক, খ, গ, এরকম বেলি বিভিন্ন স্কুলের বিভিন্ন বিভাগ থাকে, বিভাগটা এখানে বসাই দিবেন। তারপরে জেলার নাম দিবেন, উপজেলার নাম দিবেন, পৌরসভার নাম দিবেন, প্রতিষ্ঠানের নাম দিবেন। এখানে আপনার যে স্কুলে পড়ে ওই স্কুলের নামটা এখানে জাস্ট বসাই দিবেন। তারপরে এখানে শ্রেণী দিবেন, ষষ্ঠ, তারপরে বিভাগ দিবেন, কোন বিভাগে শাখা দিবেন, তারপরে রুল দিবেন। এই হচ্ছে বর্তমান শিক্ষাগত তথ্য। তারপরে দেখেন অভিভাবক তথ্য, যে অভিভাবক ধরেন সম্পর্ক, পিতা, মাতা বা অন্যান্য। ধরেন আপনার বাচ্চা এখন আপনার ছেলে অথবা আপনার মেয়ে, তাহলে আপনার কি হয়, পিতা হয় নাকি মাতা হয়, জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দিবেন। জন্ম সনদ নম্বর, এটা হচ্ছে অভিভাবক তথ্য, যে আপনার অবর্তমানে যদি কোনো দেখা গেছে বাবা মা নাই, দাদার সাথে বড় হয়েছে বা খালার সাথে বড় হয়েছে, এরকম যদি অভিভাবক থাকে তাহলে সেই অভিভাবকের জাস্ট তথ্যগুলো এখানে দেওয়া হবে। পিতামাতা থাকলে তো অবশ্যই এখানে পিতার মাতার টিকমার্ক দিয়ে দিবেন, এখানে পিতামাতার আইডি, জন্ম তারিখটা দিয়ে দিবেন। অর্থাৎ যেই অভিভাবক হন না কেন, বর্তমানে এই ছেলেটা বা মেয়েটা যার দায়িত্বে আছে, খালার, ফুফার, মামার, তার যদি এরকম অভিভাবক থাকে তাইলে এখানে ওই অভিভাবকের নাম, ঠিকানাটা চাইছে, জন্ম তারিখ চাইছে, নাম চাইছে, ইংরেজি, বাংলা, ইংরেজি। আর পিতামাতা হইলে তো সমস্যা নেই, যদি পিতারটা দেন পিতারটা দিবেন, মাতারটা যদি চায় মাতারটা দিবেন। তাইলে এটা হচ্ছে অভিভাবক তথ্য। এরপরে দেখেন অভিভাবকের স্থায়ী ঠিকানা। এইখানে এই যে অভিভাবকের ঠিকানা দিলেন, এখানে যার অভিভাবক ঠিকানা দিলেন ঠিক সেম অভিভাবকের ঠিকানা এখানে দিয়ে দিবেন। অর্থাৎ বাচ্চার যে লালন পালন করছে, পিতা অথবা মাতা, তার ঠিকানাটা কিন্তু এখানে যে তথ্যগুলো দিবেন এখানে কিন্তু সেম তথ্যগুলো আপনার থাকতে হবে, নাইতে কিন্তু সেম তথ্য যদি না মিলে তাহলে কিন্তু আপনার সাবমিট হবে না, অনলাইনে এন্ট্রি হবে না, সেটা বাদ পড়ে যাবে। আমি এই ভিডিওটা করে এটাই যে আপনি কী কারণে বাদ পড়ে যায়, আপনি কী কারণে আপনার যে অভিবৃত্তি আছে সেটা থেকে বঞ্চিত হন। আরও কিছু খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে পিছনে, আমি দেখাইতেছি আপনাদের হাতে ধরে। তারপরে এখানে যে তথ্যগুলো দিবেন ঠিক সেম ওই অভিভাবকের ঠিকানাটা বসাই দিবেন। তারপরে দেখেন এখানে সিলেকশন ক্রাইটেরিয়া টিক দিতে হবে, এটা প্রত্যেকটা ধরে ভালো করে বুঝাইয়া, এটার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অভিবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অবদান রাখে। তো বিষয়টা দেখেন, এই যে দেখেন এখানে প্রথমে যে কে আবেদনকারীর পড়াশোনা খরচ বহন করে, মা বাবা ব্যতীত নইব। যদি মা করে মা, বাবা করলে বাবা, মা বাবা ছাড়া যদি অন্য কেউ করে, দেখা গেছে ফুফা, খালা, মামু, এখানে আপনি দিতে পারেন। আবেদনকারী কি এই যে এখানে দেখেন এই যে কে আবেদনকারীর পড়াশোনা খরচ বহন করে, এটা যদি আপনি অ্যান্সারটা দিতে দেন এটার সাথে মিল রেখে দিবেন। এই যে অভিভাবকের ঠিকানা, এইখানে যার নামটা দিয়েছেন, সম্পর্কটা পিতা অথবা মাতা, যদি এটার মধ্যে না মিলে তাহলে কিন্তু আপনার এন্ট্রি হবে না। হ্যাঁ, তাইলে এখানে যে নামটা দিবেন, পিতা অথবা মাতা বা অভিভাবক অন্য কেউ থাকলে ঠিক এখানে টিক মার্কটা, মা থাকলে মা দিবেন অথবা বাবা থাকলে বা, এখানে কিন্তু টিক দিবেন, আর কিছু না, আপনার ফর্ম দেওয়া হবে, শুধু টিক দিবেন। 2 নাম্বার আছে আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্য।
অর্থাৎ যে মারমা চাকমা এগুলো যদি সাঁওতাল এগুলো যদি থাকে না, না হইলে নাই, বাস শেষ। তারপরে আবেদনকারী কি মুক্তিযোদ্ধার প্রজন্ম অর্থাৎ মুক্তিযোদ্ধার কোনো পোষ্য, মুক্তিযোদ্ধার কোনো সন্তান যদি থাকে, হা হইলে হা, না হইলে না। হা দিলে এখানে মুক্তিযোদ্ধার নাম দিয়ে দিবেন, সম্পর্ক দিয়ে দিবেন। দাদা হলে দাদা, মা বাবা যেই হন এখানে সম্পর্কটার নাম দিয়ে দিবেন, আর এখানে মুক্তিযোদ্ধার নাম দিয়ে দিবেন। আর যদি না হয়তো তো নাই, না দিলে তো আর কোনো এখানে পূরণ করা লাগবে না, এটাও লাগবে না, এটাও পূরণ করা লাগবে না। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা দিবেন এখানে। আপনার অভিভাবক মাতা পিতা অথবা নানা ফুফা খালা এর যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কি? সে কি শিক্ষাগত যোগ্যতা, সে কি নিরক্ষর নাকি স্নাতক পর্যায়ে, না নিম্ন, না স্নাতক বা তদুদ্র? অর্থাৎ এখানে আপনি যদি এসএসসি পাস হন তাহলে এখানে স্নাতক পাশে নিম্ন দিতে পারেন। হ্যাঁ, যদি স্নাতক পাস এইচএসসি পাস হলে এটার মধ্যে টিকমার্ক দিতে পারেন। যদি আপনি অনার্স থাকেন, মাস্টার্স থাকেন, এখানে তদুদ্র দিতে পারেন, স্নাতক বা তদুদ্র। তো অভিভাবকের স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা, অভিভাবক যে আছে তাদের স্বামী স্ত্রীর যোগ্যতা দিবেন এখানে আপনাদের মতো করে। এখানে এসএসসি দিবেন, তার সমমান দিবেন। এটা যদি এসসি পাস হন এসসি দিবেন সমমানের নিম্নে। যদি সমমানের নিম্নে মানে কি এসএসসির নিচে পাস করা থাকলে এটার মধ্যে ক্লিক করবেন। এটা 8-এ পঞ্চম শ্রেণী, 8 সপ্তম অষ্টম বুঝে আর কি, এটা সমমানের নিম্নে এটার কথা বলা হয়েছে। আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি শিক্ষা ভাতা পান কি না? যে আবেদন করছে অর্থাৎ আপনার বাচ্চা যে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতেছে, সে কি অন্য কোনো খাত থেকে সরকারি কোনো উপবৃত্তি পায়? যদি পায় হলে অবশ্যই, হয়তো এখন নতুন আবেদন করতেছে পায় না, তাহলে এখানে না দিয়ে দিবেন। আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধীর কার্ড আছে? যদি কার্ড থাকে, দেখা গেছে সে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী কার্ড আছে, এরকম থাকলে হ্যাঁ হইলে হ্যাঁ দিবেন, না হইলে না। তারপরে এখানে আবেদনকারীর অভিভাবক কি কোনো শারীরিক প্রতিবন্ধীর কার্ড আছে? এটাও দিয়ে দিবেন হ্যাঁ অথবা। আবেদনকারীর অভিভাবকের কথা বলছে, উপরটা বলছে আবেদনকারী নিজে, অর্থাৎ যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে যে আবেদন করে তারটা। এটা বলছে আবেদনকারীর অভিভাবক, ওই যে অভিভাবক, এই যে এখানে কথা বলছিলাম, এই যে যার অভিভাবকের কথাটা, এই যে এখানে যার অভিভাবকের তথ্য দিছে পিতা অথবা মাতা, সে কি প্রতিবন্ধী যদি থাকে সেটার কথা এখানে বলা হয়েছে। আবেদনকারীর বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক রোগে ভুগছেন কিনা? অর্থাৎ আবেদনকারীর বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য এই দীর্ঘমেয়াদী শারীরিকভাবে মানসিক চাপে ভুগছেন কিনা বা কোনো রোগ টোগ আছে কিনা, এটা যদি হা দেন হা দিবেন, না হইলে না দিবেন। হা দিবেন, হা দিলে কিন্তু উপবৃত্তির পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আর কি, এই সমস্যা থাকলে। অবশ্যই সঠিকটা দিবেন আপনারা। আবেদনকারী অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধীর কার্ড আছে কিনা? আবেদনকারীর বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী শারীরিক মানসিক চাপে ভুগছেন কিনা, এগুলো হা হইলে হা দিবেন, না হইলে না দিবেন। তারপরে আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, যে কোনো রোগ আছে কি না, হা হইলে হা দিবেন, না হইলে না দিবেন। হা হইলে প্রমাণপত্র দিতে হবে। এখানে দেখছেন যে রোগটা আছে সে কি আসলে রোগে অন্তর্ভুক্ত কিনা সেটা প্রমাণপত্র কিন্তু আবার দিতে হবে সাথে। সেটা ডাক্তারের কোনো প্রেসক্রিপশন হইতে পারে বা কোনো সিটি কর্পোরেশনের কোনো আপনি একটা ডকুমেন্ট দিয়ে দিবেন সততা যাচাই করার জন্য, যে অবশ্যই আমার বাচ্চা বিকলাঙ্গ, আমার বাচ্চা প্রতিবন্ধী, আমার বাচ্চার দীর্ঘমেয়াদী রোগে ভুগছে, এরকম থাকলে একটা সিটি কর্পোরেশন বা চেয়ারম্যান মেয়রের একটা লিখিত একটা ড্রাফট করে সেখানে চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের যে স্বাক্ষর সাইন সহিত একটা ডকুমেন্ট এখানে অ্যাটাচ করে দিবেন এই আবেদনপত্রের সাথে। তারপরে দেখেন আবেদনকারী মা বাবা অভিভাবক সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে কিনা, কোনো মাসে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আয় আছে কিনা, 10,000 5,000 যদি থাকে হা হইলে না, না হইলে না। এখানে সুনির্দিষ্ট আয় মানে কি প্রত্যেক মাসে একটা বেতন পায়, যদি এরকম হয় তাহলে হা দিবেন। যদি না আমার বাবা রিক্সা চালায়, কোনো নির্দিষ্ট কোনো বেতন নাই, মাসে সারাদিন কাজ করে যা পায় তাই, যদি এরকম হয় তাহলে এখানে না দিবেন। আবেদনকারী অভিভাবকের শহরে বা গ্রাম এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে কিনা, অর্থাৎ শহরে গ্রামেও যে একই যে মাসে যে নির্দিষ্ট পরিমাণ টাকা পায় কিনা সেটার কথা বলা হয়েছে, শহরে অথবা গ্রামে। পরিবারের কয়জন সদস্য চাকরি করেন? কেউ না, একজন, দুইজন। এখানে আপনারা একজন দিতে পারেন, দুইজন দিতে পারেন, আপনাদের যেই যার যত করে। তবে যদি আপনি এখানে একজন দেন তাইলে কিন্তু আপনার আবেদনের যে আপনার গৃহীত হবে বেশি, যেটা সত্য সেটাই দিবেন, তবে এটার ক্ষেত্রে একটু বুঝে শুনে দিবেন। আবেদনকারী অভিভাবক কোনো উৎস থেকে কোনো আয় করেন কি না, অন্য কোনো খামার, মুরগির খামার, দোকান যদি এরকম থাকে অন্য জায়গা থেকে আয় করেন কি না, সে আয়টা না হইলে না দিবেন। মা বাবা দুজনই, একজন জীবিত আছেন, একজন
জীবিত নেই, 2 জন জীবিত আছেন, 1 জন জীবিত নাই, কেউ জীবিত নাই, অর্থাৎ 2 জন আছে 1 জন নাই, 1 জন আছে 2 জন নাই, অথবা কেউই নেই, এরকম থাকলে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। যেটার জীবিত নেই, 2 জনই জীবিত, 1 জন জীবিত, কেউই জীবিত নাই, যদি এর টিক দিবেন, শুধু জাস্ট টিক। 18 বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 18 বছরের নিচে কোনো সদস্য আছে পরিবারের? যদি 1 জন থাকলে 1 জন, 2 জন থাকলে 2 জন, আবার এই বেশি থাকলে 2 এর বেশি থাকলে 2 জন, এটার মধ্যে টিক দিবেন। আবেদনকারী কোন এলাকায় বাস করে? পাহাড়ি এলাকা, হাওর, চর, বিল, সমতল। আর এখানে বেশিরভাগ এলাকায় সমতল এলাকায় বাস করে। সমতল থাকলে সমতল দিয়ে, যদি পাহাড়ি থাকে পাহাড়ি দিবেন, আপনাদের মতো করে যেভাবে দিয়ে দিবেন। তারপরে দেখেন আবেদনকারীর বাড়িতে কয়টা কক্ষ আছে, অর্থাৎ আপনি যে বাড়িতে থাকেন কয়টা কক্ষ, কয়টা রুম আছে সেটা দিবেন। আবেদনকারী বাড়িতে কি বিদ্যুৎ আছে কিনা সেটাতে খেয়াল করবেন। হ্যাঁ থাকলে না থাকলে আবেদনকারী বাড়িতে কোনো টয়লেট আছে কিনা, পাকা না কাঁচা, এটা দিয়ে দিবেন, এটা টিকমার্ক দিবেন আর কি। আবেদনকারী বাড়িতে কোনো রকম টেলিভিশন আছে কিনা, হ্যাঁ বা না। টেলিভিশন থাকলে হ্যাঁ, না থাকলে না। আবেদনকারী বাড়িতে কোন ধরনের টয়লেট আছে কিনা, পাকা না কাঁচা। তারপরে আবেদনকারী বাড়িতে কিসে রান্না হয়, বিদ্যুৎ, গ্যাস, কাঠ, খড়কুটা, এগুলো দিয়ে দিবেন আর কি। আপনি যদি এরকম যদি আপনার সঠিকটা এখানে দিতে পারেন। তারপরে আবেদনকারী বাড়িতে মেঝে কি দিয়ে তৈরি? মেঝে মানে আপনার বাড়ির ফ্লোরটা যে সিমেন্ট দিয়ে তৈরি না মাটি দিয়ে? আবেদনকারীর বাড়ির কক্ষের দেওয়াল কি দিয়ে তৈরি? দেওয়ালটা মাটি দিয়ে না পাটকাঠি দিয়ে, বাঁশ, টিন, কাঠ দিয়ে? এই যে দেখেন, এই অপশানগুলা আপনারা যদি সঠিকভাবে দিতে পারেন, যদি আপনার প্রুফ হয় যে না এই আবেদনকারীর সমস্যা আছে, যাবতীয় বিষয়গুলো যদি খুঁটিনাটিরা গাঁটবে, বিষয়গুলো দেখার পরে না, তাইলে আপনি এই উপবৃত্তি পাওয়ার যোগ্য। তাইলে এগুলা খুব সঠিকভাবে দিবেন। আবেদনকারী অভিভাবকের মালিকানা মোট জমির পরিমাণ দেখেন, ভূমিহীন মানে কোনো জায়গা জমির নাই, 10% নিচে আছে, 10% নিচে জায়গা আছে, যদি এটা থাকে টিকমার্ক দিন, উপরে থাকলে উপরে, আর ভূমিহীন কোনো জায়গা জমি না থাকলে ভূমিহীনে দিয়ে দিবেন। তারপরে আবেদনকারী অভিভাবকের কোন কার্ড আছে কিনা? ভিজিটিং কার্ড থাকতে পারে, বয়স্ক ভাতার কার্ড থাকতে পারে, বিধবা কার্ডের কার্ড থাকতে পারে, স্বামী, তারপরে থাকলে প্রমাণপত্র দিতে হবে। যদি এরকম কোনো কার্ড থাকে তাহলে এটার সাথে প্রমাণপত্র অবশ্যই দিয়ে দিবেন। প্রমাণপত্র যেটা বললাম, চেয়ারম্যান, তারপরে মেম্বার, তারপরে সিটি কর্পোরেশনের, এগুলা যদি তাদের স্ট্যাম্প, তাদের সহিত তাদের স্বাক্ষর সহিত একটা স্ট্যাম্প লিখিত আকারে ডকুমেন্টে জমা দিবেন। তারপরে দেখেন এটা কিন্তু এই লাস্ট যে পেমেন্টের যে অপশানটা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে এই বিষয়টার জন্যই কিন্তু এই উপবৃত্তি পায় না। সেটার কি বিষয়? সেটা হচ্ছে যে দেখেন, এখানে মোবাইল ব্যাংকিংয়ের সেবা প্রদানকারী নগদ, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ, এখানে আপনি নগদ দিতে পারেন, বিকাশ দিতে পারেন, এখানে জাস্ট একটা উল্লেখ করে দিছে নগদ। তারপরে হিসাবধারীর নাম, এখানে অভিভাবকের নাম, হিসাবধারীর নাম একই হইতে হবে। অর্থাৎ আপনি যেই মোবাইলের নাম্বারটা দিবেন, যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, এখানে নগদের কথা বলা হচ্ছে, নগদটা দিলে সবচেয়ে ভালো হয়। যেই হিসাব, যার নামে সিম রেজিস্ট্রেশন করা, তার নামেই কিন্তু আপনার নগদ খোলা থাকতে হবে, বিকাশ খোলা থাকতে হবে। সেই জন্যই কিন্তু এখানে উপবৃত্তি পায় না। দেখা গেছে ওনারা কিন্তু আপনার উপবৃত্তি টাকা ছাড়ার আগে হিসাব করে যে যার নামে এই মোবাইল, অর্থাৎ মোবাইলের সিম কার্ডটা রেজিস্ট্রেশন করা, তার নামেই কি এই নগদ বিকাশ অ্যাকাউন্টটা খোলা আছে কিনা সেটা চেক করে, তার আইডি কার্ড চেক করে, ঠিক আইডি কার্ড চেক করে, তার জন্ম তারিখ চেক করে। এটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার উপবৃত্তি থেকে মিস হবে না। হিসাবধারীর নামটা দিবেন, তারপরে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে, তারপরে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি 10 অথবা 17টি, যেই দেখেন এখানে এনআইডি নাম্বারও চাইছে। তার মানে কি, আমি আবার বলছি যে বিকাশ অ্যাকাউন্ট খুলছে, যেই সিমটা রেজিস্ট্রেশন করা হয়েছে, দেখেন আপনি অনেক সময় যে সিম তোলার সময় কিন্তু আপনি একটা প্রাথমিক রেজিস্ট্রেশন নয়, আপনার আঙ্গুলের ছাপ নেই, আপনার জন্ম তারিখ নেই, আপনার আইডি কার্ডের নাম্বার নাই, এই তথ্যগুলো যেই সিমে রেজিস্ট্রেশন করা আছে ঠিক সেম বিকাশ করার সময় কিন্তু আবার সেই তথ্যগুলো চায়। তো যদি সিম কেনার সময় যে রেজিস্ট্রেশন করার সময় যেই আইডি কার্ড যে নাম দিয়েছেন, আবার রেজিস্ট্রেশন করার সময় এই নগদ অথবা বিকাশ খোলার সময় যে নামগুলো দিয়েছেন, এই দুটার সাথে মিল থাকতে হবে আইডি। তো এই হচ্ছে আজকে ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন এবং শিক্ষামূলক আপডেট জাতীয় রিলেটিভ ভিডিও পেতে। আর যদি এখনও তাদের কোনো সমস্যা থাকে বোঝার ক্ষেত্রে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি যথাসম্ভব আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। এবং